নৃশংস ঘটনার একটা নির্মম পরিণতি এটাই সবাই এক্সপেক্ট করছিলেন এবং সে কারণে কেউ কেউ এই আমৃত্যু কারাদণ্ডে খুশি নয়। সাধারণ মানুষ তারা চেয়েছিলেন কেউ কেউ যে মৃত্যুদণ্ড হোক। সেই ছবিটাই আমরা ধূপগুড়ি থেকে আপনাদের সামনে তুলে ধরছিলাম। এবার নির্যাতিতার পাড়া, যেখানে তার বড় হয়ে ওঠা, যেখানে তার স্বপ্ন দেখা, যেখান থেকে তার ডাক্তার হওয়া এবং যেখানে তিনি চেম্বারও করতেন, সেইখানে সাধারণ মানুষ তারা বলছেন কি করলো সিবিআই? কলকাতা পুলিশ যখন তদন্তভার নেয় 5 দিনের মধ্যে কলকাতা পুলিশ যা যা ডিজিটাল এভিডেন্স দিয়েছিল, যা যা বায়োলজিক্যাল এভিডেন্স দিয়েছিল, সেই কলকাতা পুলিশের শুরু করা তদন্তটাই ঘুরিয়ে বৃত্তটা সম্পূর্ণ করলো সিবিআই। কিন্তু আর আলাদা করে কি করলো? তাই সিবিআই তদন্তে নয়, কলকাতা পুলিশেই তারা আস্থা রাখছেন। সিবিআই তদন্তে তারা খুশি নয়, এই রায় তারা খুশি নয়। এই রায়টা কিভাবে খুশি হয়ে বলুন তো? তার বেদনাদায়ক এরকম মৃত্যুতে সারা বিশ্ব যেখানে কেঁপে উঠলো, সেইখানে এই জায়গায় দাঁড়িয়ে এই রায়টা আমরা কোনো মতেই মেনে নিতে পারছি না। কলকাতা পুলিশ ফার্স্ট 72 আওয়ার্সে এই সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে। অনেকে আসলো, অনেকে গেল, সিবিআই আসলো, সবকিছু হলো। সঞ্জয় রায়ের পর কলকাতা পুলিশ যাকে গ্রেপ্তার করেছিল তারপরে সিবিআই কোন ধাপটা আগালো? আলটিমেট সিবিআই রেজাল্টটা কি? সিবিআই রেজাল্টটা আমরা পারাগতভাবে দেখছি জিরো। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কলকাতা পুলিশকে সম্পূর্ণ সমর্থন করি। 2024 একটা নৃশংস ঘটনা। কর্মক্ষেত্রে এক তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনে মৃত্যু, তার 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় এবং সিসিটিভি ফুটেজে তার উপস্থিতি দেখা গিয়েছিল ঘটনার দিন। মোবাইল টাওয়ার লোকেশনে ট্র্যাক করা গিয়েছিল যে হ্যাঁ এই সিভিক ভলান্টিয়ার সেদিন সেখানেই ছিলেন। আরজিকর হাসপাতালে সেখানে যেখানে ঘটনা ঘটে সেই সেমিনার রুম, সেখানে তার ব্লুটুথের ছেঁড়া তার পড়েছিল, অর্থাৎ বায়োলজিক্যাল এভিডেন্স এবং আমরা দেখেছিলাম ডিজিটাল এভিডেন্স। সবকিছু মিলিয়ে কলকাতা পুলিশ তদন্ত শুরু করে। তারপর তদন্তভার যায় সিবিআই এর হাতে। সিবিআই সেই তদন্ত এগিয়ে নিয়ে যায় এবং বিচার প্রক্রিয়া, গোটা বিচার পর্ব যখন শেষ হয় 9 জানুয়ারি, তারপর আমাদের সকলের নজর ছিল 18 জানুয়ারির দিকে রায় ঘোষণা। সেই রায়ে সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হন। আর তারপর এই মাঝের একদিন সকলেই প্রশ্ন তুলেছিলেন কি হবে তাহলে, মৃত্যুদণ্ড নাকি আমৃত্যু কারাদণ্ড? আমৃত্যু কারাদণ্ডে শিলমোহর দিল শিয়ালদা আদালত, শিলমোহর দিলেন বিচারক অনির্বাণ দাস। সরাসরি চলে যাই, আমাদের প্রতিনিধি অর্ণব হাজরা রয়েছেন সঙ্গে। অর্ণব, দেখো যতজনের সঙ্গে আমরা কথা বলছি সাজা ঘোষণা হওয়ার পর থেকে, আমি যদি দেখি, যদি আমরা রেশিওতে ভাগ করি তাহলে 60% মানুষ তারা খুশি নন। কারণ তারা কোথাও একটা ব্যাক অফ দ্য মাইন্ড ভেবেই নিয়েছিলেন যে এই শাস্তি ফাঁসিই হবে। তার কারণ সাম্প্রতিক অতীতে তো রাজ্য পুলিশ 3টি ঘটনায় তদন্ত করে এবং সেখানে ফাঁসির সাজাই হয়েছে, সেটা দেখিয়ে দিয়েছেন। মুখ্যমন্ত্রী নিজে সে কথা বললেন। তারাও বোধহয় মনে মধ্যে ভাবছিলেন যে ফাঁসিই হবে। আমৃত্যু কারাদণ্ডে তারা কিছুতেই খুশি হতে পারছেন না। দেখো, আমরা সকলেই সমাজবদ্ধ জীব এবং বিচারকও তার বাইরে নয়, এক্ষেত্রে অভিযুক্ত তার বাইরে নয়। তাই বিচারকই খোদ মন্তব্য করে বসলেন, অন ডিউটি একজন চিকিৎসক যিনি মানুষকে শুশ্রূষা করার সেবার মন্ত্র নিয়ে তিনি হাসপাতালে গেছিলেন কাজ করতে, তাকে এইভাবে ধর্ষণ করে ধর্ষণের আঘাতের কারণে তার খুন হয়েছে। এই ঘটনার জন্য তিনি ক্ষতিপূরণ নির্দেশ দিচ্ছেন এবং এই ঘটনায় যে সাজা তিনি দিচ্ছেন সাজা আমৃত্যু। কেন এক্ষেত্রে ফাঁসি হলো না বা মৃত্যুদণ্ড হলো না? সেক্ষেত্রে সিবিআই 50 বা 51 যে পরিমাণ প্রসিকিউশন উইটনেস এই মামলায় হাজির করিয়েছে সেই পরিমাণটা কি তাহলে যথেষ্ট ছিল না? এই প্রশ্নটা কিন্তু উঠে যাচ্ছে। কারণ বিচারক বলছেন যে তথ্য প্রমাণাদি পেয়েছেন তাতে তিনি এটাকে বিরলতম ঘটনা বলতে অপারগ। তিনি ঘটনাটা ঘটেছে, অর্থাৎ ধর্ষণ খুনের ঘটনা ঘটেছে সত্য, এবং এই সঞ্জয়ের বিরুদ্ধে যে সমস্ত সাক্ষ্য প্রমাণ এসছে সেই সাক্ষ্য প্রমাণ তুমি একটু আগে যেমনটা দর্শকদের জানাচ্ছিলে যে মূল 7টা বিষয়, এই 7টা বিষয়ের সিংহভাগটাই কিন্তু কলকাতা পুলিশের দেওয়া। তাহলে সিবিআইয়ের তদন্তের অগ্রগতি বা সিবিআই তদন্তের আউটকামটা কি সেটাই বোঝা গেল না। কাজেই এই যে প্রসিকিউশন উইটনেস প্রায় 60খানা 5 ডজন প্রশ্ন পরিবার তুলছে, যেখানে যে প্রশ্ন তুলছে এবং একাধিক ব্যক্তি সাক্ষ্য নেয়নি সিবিআই বলে অভিযোগ করছে, তাহলে পরিবারের এই অভিযোগগুলি কি সত্যি? এর জবাব হয়তো সিবিআই দেবে। কিন্তু এই মামলা, যে মামলা পুরো সমাজকে নাড়িয়ে দিয়েছিল, এবং সিবিআই যখন মৃত্যুদণ্ডের আবেদন করলো সর্বোচ্চ শাস্তি হিসেবে সঞ্জয় রায়ের, তারা তখন
এই ঘটনার ব্যাপকতা, এই ঘটনার অভিঘাত বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। এর বন্দনা করলেন, স্তুতি করলেন, তাই তারা মৃত্যুদণ্ড চাইছেন। কিন্তু তার জন্য অকাট্য নথি প্রমাণ, যেটা সিবিআইয়ের কাঁধে দায়িত্ব ছিল খুঁজে বার করার, তাহলে কি সেটা কোথাও একটা মিসিং লিঙ্ক রয়ে গেছে? শুধুমাত্র পারিপার্শ্বিক তথ্য প্রমাণিত, অর্থাৎ ভোর 4টে সেমিনার রুমে ওই চিকিৎসক রয়েছেন, সিসিটিভি ফুটেজ দেখা যাচ্ছে, যেগুলো কার্যত কলকাতা পুলিশ পরপর উন্মোচন করেছিল, সেগুলোর মধ্যেই এই কনভিকশন এবং কোয়ান্টাম বা সাজাটা হলো। সিবিআই তারা নতুন কি করলো, এই জায়গাটাই কিন্তু সিবিআইয়ের জন্য রিওপেন হবে কিনা এই কেস, সেটা হয়তো ভবিষ্যৎ বলবে। এবং পরিবারের করা মামলা সুপ্রিম কোর্টে, যে 5 ডজন প্রশ্নের ভাগ্য ঝুলছে সুপ্রিম কোর্টে শীর্ষ আদালতে, সেই মামলার ভবিষ্যতের ওপর কিন্তু সিবিআইয়ের পরবর্তী এই মামলায় হোম টাস্কও হয়তো ঠিক হয়ে যাবে। কারণ একবার কনভিকশন হয়ে যাওয়া, যেহেতু অপরাধমূলক ষড়যন্ত্রের কোনো ধারা দোষী সাব্যস্ত হয়নি, কাজেই এই বিচার প্রক্রিয়ার কোনো রেস্ট নেই। কাজেই পরবর্তী বিচার প্রক্রিয়া সিবিআই কিভাবে দাঁড় করায়, সাংবিধানিক আদালত থেকে কি তারা প্রার্থনা করে, সেটাই এখন দেখা। বেশ অর্ণব, আমাদের সেদিকেই বরং নজর থাক। জুনিয়র চিকিৎসক, আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক আশফাকুল্লাহ নাইয়া, তার কি বক্তব্য একবার শুনবো। ঘটনাকে সামনে আনার জন্য আন্দোলন করে, রাস্তায় থাকে, ত্যাগ দেয়, না ঘুমিয়ে না খেয়ে রাস্তায় পড়ে থাকে, তাদের উপরে দমন পীড়ন করার প্রচেষ্টা করা হয়। এই যে মানসিকতা, এই মানসিকতার বিরুদ্ধে আমাদের যুদ্ধ, এই যুদ্ধটা অনেক দীর্ঘ আছে, এই যুদ্ধটা লড়তে হবে। আর আমরা শপথ নিয়েছি, বারবার শপথ নিয়েছি, আজকে আবার শিয়ালদার বুক থেকে শপথ নিলাম, অভয়াদের সম্মান বাঁচানো, অভয়াদের বিচার পাওয়ানো, অভয়াদের নিজেদের জায়গায় মাথা উঁচু করে বাঁচানোর যে দায়িত্ব আমরা অভয়ার ভাই বোন বাবা মায়েরা নিয়েছি, এই দায়িত্বটা আমরা শেষ পর্যন্ত করে নিয়ে যাব। আজকের লোয়ার কোর্টের জাজমেন্টকে আমরা মানলাম না, ক্রিটিসাইজ করলাম, আমরা হায়ার কোর্টে যাব, আরো হায়ার কোর্টে যাব। আস্থা থেকে যুদ্ধ করা শুরু করেছি, আরো যুদ্ধ করব। এই ধরনের বিচারে ম্যাক্সিমাম